কাজে এরা যে কোনো বিরোধকে প্রথমে একটা দলীয় রাজনীতির লেন্স থেকে দেখে। যে কোনো বিরোধকে এরা মনে করে যে বিরোধীরা করছে, বিরোধী বলতে বিরোধী দল, বিরোধী শক্তি, এবং সেটা কোথাও কোনো ক্ষেত্রে কংগ্রেস, কোনো ক্ষেত্রে বিজেপি, কোনো এখানে সিপিএম বিজেপি। আমি ভীষণ প্যারালাল দেখতে পাচ্ছি যখন মানে এই প্রথম কিষাণ আন্দোলনের সঙ্গে এখনকার, যে একইভাবে প্রথম কিষাণ আন্দোলনের সময় তো সরকারি দল এবং সরকার নিজেও সব রকম বিবৃতিতে এদেরকে 1 নম্বর বিরোধী বলে ঘোষণা করেছে। শুধু যে সরকারি প্রবক্তা যিনি যারা অফিসিয়াল প্রবক্তা তা নয়, দলের যত প্রবক্তা, এটা এক্ষেত্রেও ঘটেছে দেখবেন, দলের বিভিন্ন প্রবক্তা বিভিন্ন জায়গায় বলেছে এরা তো বিরোধী শক্তি, এর মধ্যে সিপিএম আছে, এরা আছে, এবং এরা দেশের ক্ষতি করছে, সব কথাও বলেছে তারা। ফলে কিছুদিন পর্যন্ত এই পুরো আন্দোলনটাকে এরা একটা বিজেপি কংগ্রেসের আন্দোলন বলে সেই লেন্স দিয়ে দেখেছে। এবং এটা আমার মনে হয় যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিশেষত্ব নয়, এটা ক্ষমতাসীন রাজনৈতিক দলেরই বিশেষত্ব। এই একই ঘটনা বামফ্রন্টের আমলেও ঘটেছে। মানে যে কোনো আন্দোলনকেই ওরা মনে করে একটা বিরোধী শক্তির আন্দোলন। নন্দীগ্রামের প্রথম সময়টা মনে করুন, সিঙ্গুরেরও প্রথম পিরিয়ডটা মনে করুন। এরপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ফলে বিরোধী শক্তিদের আন্দোলন, যেটা রজত বলল খুবই একদমই ঠিক, যে তাদের সঙ্গে মোকাবিলা করতে গেলে যে ধরনের বিবৃতি দিতে হয়, যে ধরনের শক্তি দেখাতে হয়, তোমরা মিছিল করেছো আমরাও মিছিল করব, মিছিল নামিয়ে দিলেন একটা মাঠে, হ্যাঁ, তোমরাও মিছিল করেছো, তোমরা জাস্টিস চাইছো আমরাও জাস্টিস চাইবো। অর্থাৎ মানুষকে কনফিউজ করে আস্তে আস্তে বিরোধীদের হাত থেকে তাদের উইপিংগুলোকে কেড়ে নেওয়া। একটা তফাৎ আছে, সেটা হচ্ছে যে সেটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গত 1 মাস ধরে কোনো রকম আক্রমণাত্মক চেহারা নেয়নি, যেটা কিষাণ আন্দোলনের সময় আমরা দেখেছি। একদিকে রাম সিং তোমর নাকি নাম ভদ্রলোকের, যিনি এগ্রিকালচার মিনিস্টার ছিলেন, তিনি তার দলবল নিয়ে মিটিং করছেন, আর অন্যদিকে হরিয়ানা পুলিশ, দিল্লি পুলিশ এবং পাঞ্জাব পুলিশ তারা ওদেরকে আক্রমণ করে যাচ্ছে, সারাদিন গুলিও চালিয়েছিল, এবং গুলিতে তো একজন কৃষক মারাও গিয়েছিল, তাছাড়া অন্যান্য ঘটনা তো ঘটেছে। এই একটা বড় তফাৎ আছে। কিন্তু সাধারণভাবে এরা প্রথমে এই পুরো জিনিসটাকে একটা দলীয় রাজনীতির লেন্স থেকে দেখেছেন। এইটা ওদের বুঝতে অনেক সময় লেগেছে যে এটা আসলে দলীয় রাজনীতির বাইরে এক ধরনের সামাজিক আন্দোলন। এইটা খুব বড় জিনিস আমার মনে হয় আজকে বলার প্রয়োজন। সেটা হচ্ছে যে ভারতবর্ষের মাটিতে বিভিন্ন সময়ে সামাজিক আন্দোলন হয়েছে, কিন্তু সাম্প্রতিককালে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো মাটিতে, যেখানে সমাজটাকেই আমরা বলে থাকি পার্টি সমাজ, অর্থাৎ পার্টির বাইরে সমাজের আর কোনো অস্তিত্ব নেই। এখানে মানে ছেলের বিয়েতেও ক্যাটারার তৈরি করতে হলে সেই ক্যাটারার পার্টি থেকে তৈরি করতে হয়, ডাকতে হয়, এই লেভেলের আমাদের পার্টি সমাজ। সেই পার্টি সমাজের বাইরে গিয়ে একটা সাধারণ মানুষের জন আন্দোলন একেবারে স্বতঃস্ফূর্ততার সঙ্গে, কিন্তু তার মধ্যে একটা সংঘবদ্ধ চেহারা আছে, যার কেন্দ্রে হয়তো আছে, কেন্দ্র বললে আইডিয়াটাই ভুল হয়, কেন্দ্র বললে মনে করা হয় কেন্দ্র যেন চালনা করছে, কিন্তু একটা সেরম নয়, কিন্তু একটা ইন্সপিরেশনাল কেন্দ্র আছে সেই আন্দোলনে, যেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। কিন্তু তাকে ঘিরে সমাজের বিভিন্ন অংশের, সে স্কুলের শিক্ষিকারা, প্রাক্তনীরা, বাচ্চারা থেকে প্রাক্তন সেনারা, এমনকি বিকলাঙ্গ বা আমরা যারা ডিফারেন্টলি এবলড তারা পর্যন্ত গিয়ে আন্দোলন করছেন, একই ধরনের স্লোগান তুলছেন। এই ধরনের চেহারা পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোই দেখেনি। আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলবো না, সিপিএমও দেখে, বিজেপি তো দেখেই। ফলে এই বিষয়টাই, এই পুরো ঘটনাটাই, যেটা 1 মাস 37-38 দিন হয়ে গেল ঘটেছে, এটা পশ্চিমবঙ্গের মাটিতেই অত্যন্ত নতুন। তার সামাজিক কারণ নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি আলাদা করে, কি করে হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু এইটা বুঝতে ওদের অনেক সময় লাগলো। আপনি খেয়াল করবেন, যেদিন উনি বলছেন যে অনেক হয়েছে এবার উৎসবে ফিরুন, তার একদিন কি 48 ঘন্টার মধ্যে উনি কিন্তু পাল্টি খেয়ে বলছেন যে ঠিক আছে মিটিংয়ে আসবো, আপনারা কখন আসবেন বলুন, আমাদের 15 জন আসলে চলবে না। তারপরে সঙ্গে সঙ্গে বলছেন না ঠিক আছে 30 জন অ্যালাউ করবো, ইত্যাদি ইত্যাদি। ফলে মিটিংয়ের পরিবেশ তৈরি হচ্ছে। আমার মনে হয় ওনার এই বুঝতে যে সময়টা লেগেছে, সেইটা বোঝার পরে উনি ওনার কৌশল পাল্টেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই কৌশলটা ওনাকে পাল্টাতে হয়েছে দুটো কারণে।
একটা হচ্ছে যে আন্দোলনটাকে থামানো যাচ্ছে না, আন্দোলনটা বেড়েই যাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে নতুন নতুন সামাজিক বর্গের মানুষ রাস্তায় নেমে পড়ছেন। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় লম্বা লম্বা মিছিল এই গত 3-4 দিন ধরে দেখলাম। এটা একটা কারণ যে ওনাকে কৌশল পাল্টাতে হয়েছে। দ্বিতীয় যেটা কৌশল পাল্টাতে হয়েছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই জন আন্দোলনের কেউ দাবি করেনি, পার্টিগুলো দাবি করেছে, বিজেপি কংগ্রেসের মিছিল দাবি করেছে, তাই সেটা স্লোগান আমরা দেখেছি। কিন্তু ওনার ইমেজ যে অটোমেটিক্যালি তলানিতে পৌঁছে গেছে সেইটা উনি ক্রমশ অনুধাবন করতে বুঝতে সমস্ত করেছেন। এবং কোনো রাজনৈতিক নেতাই, বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী বা বড় নেতা, তিনি কখনোই চাইবেন না যে তার ইমেজটা একটা স্বাভাবিকভাবে একেবারে তলানিতে পৌঁছে যায়। কাজে ইমেজ রিকভারিরও একটা প্রশ্ন আছে। আপনি যদি দেখেন যে গত 3-4 দিনে ওনার উচ্চারণ, ওনার কথা বলার ঢং, ওনার দাঁড়ানো, ওনার মাইক হাতে যেভাবে উনি অ্যাড্রেস করছেন, ওনার ভাষা, এই সমস্তটাই পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভীষণ আলাদা। পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাগ্রেসিভ, কার্ড, ডিসক্রিট এবং ভীষণভাবে একটা মেঠো ল্যাঙ্গুয়েজে কথা বলে, এবং সেটাই তার দলের, সেটাই তার রাজনীতির পরিচয়, সেটাই তার সেই একটা এক্সেন্ট্রিক ভাষায় কথা বলা ইত্যাদি আর পরিচয়। সেখান থেকে নেমে এসে উনি অত্যন্ত শালীনতার সঙ্গে, অত্যন্ত স্বাভাবিক নম্রতার সঙ্গে, স্বাভাবিক একটা যেন 1-to-1 লেভেলের একজন জনপ্রতিনিধি মানুষের, জনতার ছেলে মেয়ে অঙ্গের সঙ্গে কথা বলছে, এইভাবে একজন নেত্রী কথা বলছেন। এই ঘটনাটাই ভিডিও করে রাখার মতো ভবিষ্যতের রাজনীতিবিদদের দেখানোর জন্য, যে একদিন এই পরিস্থিতি তৈরি হয় যখন জনতার নেতাদের এইরকম ভাবে নেমে এসে বলতে হয়, আমি হাত জোর করে আপনাদের বলছি আপনারা এবার বৃষ্টিতে ভিজবেন না, মিটিং না করতে চান চা খেয়ে যান। এটা কিন্তু কৌশল, কিন্তু সেই কৌশলের মধ্যে একটা বিবেচনা আছে, যে বিবেচনাটা হচ্ছে যে আমার আর ইমেজ দাঁড়িয়ে থাকছে না। এমনকি যারা আমার সমর্থক সাধারণভাবে, তারাও আর এখন বলতে পারছে না যে না মমতা দিদি জিন্দাবাদ, আর কিছু বলার দরকার নেই, উনি শেষ কথা। এইটার জন্য ওনার কৌশল পাল্টেছে। এবং এখন যেটা গত 3 দিন ধরে বা 4 দিন ধরে দেখছি, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে উনি সত্যি সত্যি একটা সমাধানে পৌঁছতে চাইছেন। উনি সত্যি সত্যিই চাইছেন যাতে মিছিল মিটিং অবশ্য বন্ধ হয়, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরে যায়, যাতে আস্তে আস্তে একটা শান্তি, যেটা পশ্চিমবঙ্গে একটা 1 মাস বেশি, প্রায় 40 দিন ধরে একটা অশান্তি চলছে, সেইটার কারণ এটারও ঘটনা যে উনি নিজেই মুখেই বলেছেন যে আমাদের বাংলার প্রচুর বদনাম হয়েছে। সত্যিই তো বদনাম তো হয়েছে, কোনো সন্দেহ নেই। বাংলার বুকে যদি কলকাতার শহরের একটা প্রতিষ্ঠিত ওই রকম বড় একটা হসপিটালের মধ্যে কর্মরত অবস্থায় একজন নবীন ডাক্তার, তাকে দর্শন করে খুন করা হয়, তাতে তো বাংলার অপমান হবেই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যে বাংলা দাবি করে যে আমাদের দেশ, আমাদের শহর সবচেয়ে নিরাপদ মেয়েদের জন্য, যে বাংলা দাবি করে আমাদের শহরে মেয়েরা সব থেকে বেশি, আমরা মেয়েদের পুজো করি, দাবি আমাদের মেয়েরা দেবী। তৃণমূল নিজে দাবি করে যে আমাদের এত সংখ্যক মহিলা সাংসদ, এত সংখ্যক মহিলা বিধায়ক। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। দ্বিতীয় যেটা অন্য দিকটা বলতে চাই, সেটা স্লাইটলি একটুখানি এই প্রসঙ্গ থেকে জড়িত কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে এই জন আন্দোলন তো এটাও দেখিয়ে দিল যে রাজনৈতিক শ্রেণী, পলিটিক্যাল ক্লাস কতটা বন্ধা, রাজনীতিগতভাবে বন্ধা। এরা যদি জনপ্রতিনিধি হন, এরা একজনও তো মুখ খুলতে পারলেন না, মুখ খুলে তো বলতে পারলেন না যে এই আন্দোলন থেকে যে মূল যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো বিবেচনা দরকার, সেই প্রশ্নগুলো কথা আলোচনা হওয়া দরকার, সেই প্রশ্নগুলোর সমাধান হওয়া দরকার। এরা কি কেউ জানেন না যে স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা ঢুকে গেছে? এরা কি কেউ জানেন না যে স্বাস্থ্য ব্যবস্থায় বিশাল দুর্নীতি আছে, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি আছে? নাকি তার মানে এরা আসলে জনপ্রতিনিধি নন, এরা আসলে একটা সংখ্যা। আমার 29 জন আছে, আমার 213 জন আছে, এই প্রতিনিধিরা আসলে এক সংখ্যা। মানে এদের মস্তক মূল্য যদি আমি বিচার করি, মস্তক মূল্যের মধ্যে 3টে জিনিস থাকে। একটা হচ্ছে যুক্তি, সাক্ষ্য, যুক্তিবাদিতা, একটা হচ্ছে মন, মমতা, নম্রতা ইত্যাদি, আরেকটা হচ্ছে কনসায়েন্স, বিবেক।
এই তিনটে দিয়ে যদি এই জনপ্রতিনিধিদের মস্তক মূল্য বিচার করা হয়, তো আমি তো বলবো মস্তক মূল্য শূন্য। আর 40 দিন ধরে একটা কোনো জনপ্রতিনিধি, একজন জওহর সরকার, একজন সুখেন্দু রায়, দু একটা ব্যতিক্রম, জওহর সরকার তার মধ্যে অ্যাকচুয়ালি আউটসাইডার, ওর কথা এই প্রসঙ্গে ওঠে না, তারা তো কেউ মুখ খুলে বলতে পারলেন না যে না, জিনিসটা ঠিক হচ্ছে না। এটা খেয়াল করে দেখবেন, ইন্ডিয়ান এক্সপ্রেস 14-15 জন মহিলা বিধায়ককে ইন্টারভিউ করেছে, তারা সবাই একই সুরে গান গেয়েছে, হ্যাঁ আমরাও চাই জাস্টিস, হ্যাঁ আমরাও চাই মানুষের, মিছিল করে বলছেন জাস্টিস চাই, হ্যাঁ নিজেই মিছিল করে অর্জন করছেন, কিন্তু তারা এটা বলতে পারছেন না যে স্বাস্থ্য ব্যবস্থা সত্যি ঘুঘুর বসা হয়েছে, যেটা সারা দেশের মানুষ বলছে, সারা রাজ্যের মানুষ বলছে, তারা ওটা জোর করে গলায় বলতে পারছেন না। সেই জন্য আমি বলি যে আমাদের রাজনৈতিক শ্রেণীর যে বন্ধাত্ম, মানে ব্যারেননেস, এটাও তো চোখের সামনে প্রমাণ হয়ে গেল। আজকে সৌগত রায় যে বিবৃতি দিচ্ছেন যে ওরা কিছুই তো হয়নি, একজনকে ট্রান্সফার করেছে, তাই নিয়ে ওরা ডিস্কো নাচছিল, এটা বন্ধাত্ম ছাড়া কি প্রমাণ করে? যে একজন জনপ্রতিনিধি, যিনি 40 বছর ধরে জনপ্রতিনিধি বলে দাবি করছেন, সত্যিই তাই, ঘটনাও তাই, তিনি আদৌ বুঝতে পারছেন না যে ঘটনাটা কি ঘটছে আজ 37-38 দিন ধরে। কাজেই ওদের কৌশল বদলাতে হচ্ছে। কিন্তু মজার কথা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইমেজকে ফেরানোর জন্যে, নিজের ক্রেডিবিলিটি ফেরানোর জন্যে, নিজের লেজিটিমেসিকে ফেরানোর জন্যে, নিজের জনপ্রিয় জনসাধারণের আশীর্বাদে আমি নেত্রী, এই ইমেজকে ফেরানোর জন্যে উনি নমনীয় হয়েছেন। ওয়েলকাম, অ্যাবসলিউটলি ওয়েলকাম। তারা তো অ্যাকচুয়ালি, আমরা তো দেশে ভুলে গেছি যে গণতন্ত্রে এরা জনগণের প্রতিনিধি, এরা জনগণের সাবস্টিটিউট নন। They are representatives of people, they are not substitute of people. এই মৌলিক বার্তাটাই তো আমরা ভুলে গেছি। কাজী পৃথিবীর কোনো দেশে দেখেছেন যে যারা নেতারা নেত্রীরা মানুষের সঙ্গে কথা বলছেন যেন কলোনিয়াল শাসকের ভাষায়? হ্যাঁ, এবার আমি পুলিশ পাঠিয়ে দেবো, আমি পুলিশ এতদিনও পাঠাইনি, পুলিশ এতদিনও পাঠাইনি মানে কি? মানে এই প্রশ্নগুলো তো আজকে পরিষ্কার মনে হচ্ছে যে হ্যাঁ, জনপ্রতিনিধির মতো কথা বলতে শুরু করেছে। কাজেই উনি কৌশল বদলেছেন ঠিকই, কিন্তু সেটা এই পর্যায়ে। কিন্তু এটাও তো ঘটনা যে উনি যতটুকু বদলেছেন, ওনার সাঙ্গপাঙ্গদের মধ্যে তো এখনো দেখছি না কেউ কিছু বদলেছে। তার মানে কি, এমনই অবস্থা এই দলটার, হয়তো বেশিরভাগ দলেরই এই অবস্থা, সেটা হচ্ছে যে ওই যারা তারাদেরই তো নাম দিয়েছিলেন যে একটাই পোস্ট, বাকিরা ল্যাম্প পোস্ট। তা সেটা তো সত্যি দেখা যাচ্ছে, সত্যি বাকিরা ল্যাম্প পোস্ট, আর ল্যাম্প পোস্ট তো কিছু শেখে না, কাজে বাকিরা কেউ কিছু শিখছে না। উনি নিজের বুদ্ধিতে কিছুটা শিখেছেন বলে মনে হচ্ছে। নিশ্চয়ই শেষ মুহূর্তে ওনাকে কিছু সুপরামর্শ কিছু মানুষ নিশ্চয়ই দিয়েছেন, যার জন্য উনি এই নতুন পদক্ষেপটা নিলেন, এবং আমি স্বাগত জানাই ওনার এই পদক্ষেপকে, কোনো সন্দেহ নেই। আজকেও তারা মিটিং করতে গেছেন, 11টার সময় তারা ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা, 12:30 1টার মধ্যে তাদের কাছে ইমেল এসে গেছে, হ্যাঁ 6টার সময় আসুন। এই জিনিস তো সরকারের দিক থেকে হয় না। আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে আইএসদের চিঠি লিখলে তার উত্তরই আসে না। পৃথিবীর কোনো গণতন্ত্রে এগুলো নেই। পৃথিবীর গণতন্ত্রে মানুষ, সাধারণ নাগরিক চিঠি লিখলে তাকে সরকারি কর্মকর্তাকে উত্তর দিতে হয়, উত্তর না দিলে সেটা অপমান করে মনে করা হয়, মিডিয়া তাই নিয়ে হইচই করতে শুরু করে দেয়। আমাদের দেশে সাধারণ নাগরিক চিঠি লিখে উত্তর পেয়েছে উদাহরণ তো নেই। তার জন্য আরটিআই করতে হয় যে আমার চিঠি কি হলো। কাজেই একটু একটু করে তো তারা বদলাচ্ছেন। কতটা বদলাবেন আমি জানি না, নিশ্চয়ই খুব বেশি বদলাবেন না, কারণ সে ক্ষমতা তাদের নেই।